শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প। গল্পের নাম জ্বর। প্রথমটা অসিত বুঝতে পারেনি, শুধু সমস্ত শরীরে কীরকম একটা অস্বস্তি লাগছিল। কন্ডাক্টরকে পয়সা দিতে গিয়ে বুঝতে পারল তার জ্বর এসেছে। একটা 5 টাকা তুলে বলল ভবানীপুর। 2-4টে কৌতূহলী চোখ তার দিকে তাকালো। কন্ডাক্টর দার্শনিকের মতো নির্লিপ্ত গলায় বলল, ভবানীপুর যাবে না, এ ট্রাম আলিপুর যাচ্ছে। আশ্চর্য! অসিত জানলা দিয়ে তাকালো। ময়দানের মধ্যে দিয়ে ট্রাম মেল ট্রেনের মতো স্পিডে ছুটছে। চারিদিক অন্ধকার, শীতের বাতাস এতক্ষণ তার চোখে পড়েনি, অথচ জানলা দিয়ে বাইরেই কিন্তু সে তাকিয়েছিল। কিছু ভাবছিল। কি ভাবছিল তার মনে নেই। আচ্ছা, আলিপুরে দিন একটা, লজ্জায় বলে ফেলল। হ্যাঁ, জ্বর আসছে, অসিত বুঝতে পারল। কিন্তু আমি আলিপুর যাচ্ছি কেন এত রাত্রে? কী করে বাড়ি ফিরব? কিছু ভাবতে ভালো লাগে না। সমস্ত শরীরে যেন লক্ষ লক্ষ সূচ ফুটছে। পাথরে শব্দ করে ছুরি ঘষলে যেরকম হয়, বাতাসের ছোঁয়ায় ঠিক সেরকম লাগছে। বেশ বসেছিল, হঠাৎ অসিতের মাথাটা ঠক করে জানলার কাঠে ঠুকে গেল। কপালের একটা ধার কেটে গেছে। ইস, রক্ত পড়ছে। যাক, ভাগ্যিস কেউ দেখেনি। রক্ত ঝরঝর করে জামায় পড়ছে। ফর্সা জামা কাপড় সব নষ্ট হয়ে গেল। রক্ত যে থামাই না। অসিত তাড়াতাড়ি কপালে হাত দিল। মা, রক্ত নেই তো। কপালের একটা কোণ কেটেছে ঠিকই, সামান্য। রক্ত ঝরঝর করে পড়ছে না। আমি তাহলে এতক্ষণ ভুল ভাবছিলাম। জ্বর হলে বোধহয় মানুষ ভুল বকে, ভুল ভাবেও বোঝে। না, আমি কিছু ভুল ভাবব না। ট্রামের একটা লোক হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে আরে, কী হলো ভদ্রলোকের? ঘটান করে ট্রামটা মাঠের মাঝখানে থেমে গেল। অসিত কখন দুমড়ে বেঞ্চের নিচেই পড়ে গেছে। জনকয়েক উৎসাহী ব্যক্তি হৈ হৈ করে উঠল, আহা, জ্বরে তো একেবারে গা পুড়ে যাচ্ছে, এই নিয়ে কেউ ট্রামে বাসে ওঠে? নেশা টেশা করেছে কিনা কয়েকজন জিজ্ঞাসা করল, কিন্তু যারা জিজ্ঞাসা করছে তাদের মধ্যেই 2-1 নেশাচ্ছন্ন। ট্যাক্সি ট্যাক্সি! ধরাধরি করে অসিতকে ট্রাম থেকে নামানো হলো। হাঁক পারল ট্যাক্সির জন্য। ততক্ষণে অসিতের চৈতন্য এসেছে। আমি ঠিক আছি, এবার আমি নিজেই যেতে পারবো। হঠাৎ একটু মাথাটা, না, ট্যাক্সি করে চলে যান। এই অবস্থায় রাত্রি 10টা বেজে গেছে, নির্জন ময়দান। তবু হঠাৎ একটা ট্যাক্সি পাওয়াও গেল। ট্যাক্সিতে 2জন যুবক যুবতী ছিলেন। ব্যাপার শুনে তারা সৌজন্য স্বরূপ ট্যাক্সিটা তারা ছেড়ে দিলেন। ঠিকানা বলতে পারবেন তো মশাই? হ্যাঁ, ভবানীপুর, ফকির সেন স্ট্রিট। অসিতকে সবাই ট্যাক্সিতে তুলে দিল। ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ছেড়ে দিতেই অসিতের যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। আমি কোথায় যাচ্ছি? আমার তো কিছু হয়নি। ট্যাক্সি করে যাব, আমার এমন পয়সা কোথায়? ট্যাক্সির মিটার যেন 8 আনাটা এখনই লাফাচ্ছে, এক্ষুনি বদলে যাবে। রোককে, গাড়ি থামাও ড্রাইভার। পকেট থেকে একটা আদুলি বার করে দিল অসিত। আমি হেঁটেই যাব। পা টলে যাচ্ছে, মাথাটা ভয়ানক ভারী, শরীরের পক্ষে দুর্বিষহ বলে মনে হচ্ছে। তা হোক, আমার ফুসফুসে পোকা নেই, আমার কখনো কোনো কঠিন অসুখ করেনি। জ্বর যতই বাড়ুক, তা আবার সেরে যাবে। আমি হেঁটেই যাব। তাছাড়া আজ আমাকে প্রমাণ করতে হবে আমি অন্য দিনের মতোই সুস্থ স্বাভাবিক মানুষ। কিছুক্ষণ সিধে হাঁটল অসিত। দেখল সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। অন্ধকারের মধ্যে সেই বিশাল শ্বেত অট্টালিকা কীরকম যেন একটা রহস্যময় দেখাচ্ছে। লোকজন নেই। অনেকটা দূরে বিটের পুলিশের জুতোর খটখট শব্দ শোনা যাচ্ছে।
ওহ, পথটা ভুল করেছি। অসিত বাঁদিকে ফিরে আবার হাঁটতে আরম্ভ করলো। এত রাতে মেসের দরজানা বন্ধ হয়ে যায়। কাল মেসের চার্জ মিটিয়ে দিয়ে অন্য একটা ভালো মেসে চলে যাব। কাল কত কাজ। কিছুক্ষণ হেঁটে সামনে চোখ তুলল। সামনে আবার সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই বিটের পুলিশের জুতোর শব্দ। দূর ছাই। অসিত একেবারে পেছন ফিরে হাঁটতে আরম্ভ করলো অনেকক্ষণ। তারপর সামনে আবার সেই শ্বেত অট্টালিকা। আবার ডান দিক ফিরল, পেছন ফিরল, বাঁদিকে গেল, সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। পরিশ্রান্ত হয়ে অসিত রাস্তার ওপর সোজা হয়ে দাঁড়ালো। কালো চকচকে ঝকঝকে রাস্তা, সামনে পেছনে যত দূর দেখা যায়। নিজের হাতটা একবার কপালে ছোঁয়ালো। হাত আর কপাল দুটো যেন উষ্ণতায় পাল্লা দিচ্ছে আজকে। আবার সে সঙ্গে কোনো গরম কাপড়ও আনেনি। কী বা আনতো? সেই নীল র্যাপারটা তো আর এখানে গায়ে দিয়ে যাওয়া যেত না। হঠাৎ সে তার পায়ে কোনো জোর পেল না। কিছু ভাববার আগেই আবার সে ঘুরে পড়ে গেল সেই পথের ওপরে। ঘন ঘন নিঃশ্বাস বইছে, সমস্ত শরীরে যেন চাপ চাপ বাতাস। দু একবার উঠবার চেষ্টা করল অসিত, কিন্তু শরীর থেকে মনটা যেন আলাদা হয়ে গেছে। শরীরের ওপর তার কোনো কর্তৃত্ব নেই। সেই অবস্থাতেও বাঁচার ইচ্ছাটা তার প্রবল হয়ে উঠল। টেবিলের ওপর আলপিন দিয়ে গেঁথে রাখা ছারপোকাটা পর্যন্ত বাঁচার জন্য কি তীব্র চেষ্টা করে। খোলা রাস্তার ওপর দিয়ে প্রমোদ বিলাসী কোনো মোটর কার হয়তো প্রচণ্ড বেগে এসে তাকে থেঁতলে দিয়ে যাবে। অসিত উঠতে পারল না, কিন্তু প্রাণপণ চেষ্টায় গড়াতে গড়াতে রাস্তার একপাশে গিয়ে পড়ে রইল। মাথার উপরে ঝকঝকে নীল শীতের আকাশ, কয়েকটা পরিচ্ছন্ন ছিমছাম তারা উঠেছে, শিরশিরে বাতাস, গাছের পাতার শব্দ। দূরে বৃষ্টি আওয়াজে গির্জার ঘণ্টা বাজল 11টা। চারপাশে শান্ত প্রকৃতি, কোথাও কোনো অসামঞ্জস্য নেই। শুধু অসিত জ্বরে বেহুঁশ হয়ে রাস্তার একপাশে পড়ে রইল, প্রায় মিশে রইল ঘাসের সঙ্গে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এদিকে হেঁটে আসতে লাগলো, একা। মেয়েটা হচ্ছে সেই জাতের মেয়ে যারা পুলিশকে 2-4 আনা ঘুষ দিয়ে সাজগোজ করে ময়দানে একা একা ঘুরে বেড়ায়। কোনো রসিক ভদ্রলোকের সন্ধান পেলে তার কাছ থেকে আগামী দিনের খাওয়ার খরচটা জোগাড় করে নেয়। মেয়েটা গুনগুন করে কি যেন একটা গান করছে, একঘেয়ে কান্নার মতো যেন শোনাচ্ছে। আওয়াজটা জুতোর একটা হিল বোধহয় ভেঙে গেছে, একটা পা টেনে টেনে আসছে, খসখস খুট করে শব্দ হচ্ছে রাস্তায়। হঠাৎ মেয়েটার চোখ পড়ল অসিতের দিকে। দেখি মেয়েটা ভয়ে কেঁপে উঠল। তারপর খুব জোরে জোরে পা চালিয়ে সোজা চলে গেল অনেক দূর পর্যন্ত। একবারও পেছন ফিরল না। মিনিট 15 পর মেয়েটা আবার ফিরে এলো। তখন গান বন্ধ হয়ে গেছে। জুতোর শব্দ না করে পা টিপে টিপে আসছে। একেবারে অসিতের কাছে এসে দাঁড়ালো। কুকুর যেমন গন্ধ শুকে সব বোঝে, মেয়েটা প্রায় সেরকম ব্যাপারটা বোঝবার চেষ্টা করল। তারপর এদিক ওদিক তাকিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল অসিতের পাশে। কপালে হাত দিয়ে দেখল, না, মরেনি, নেশা টেশা করেছে বোধহয়। মেয়েটা বিনা দ্বিধায় অসিতের বুক পকেটে হাত ঢুকিয়ে দিল। 1 টাকা আর 2-1 আনা খুচরো পয়সা, একটা কম দামি ফাউন্টেন পেন। মেয়েটা বিরক্তিতে মুখে একটা ভঙ্গি করে বলল, আর ঠিক এই সময় অসিত কি যেন একটা বলে উঠল। গলার আওয়াজ স্পষ্ট নয়, অনেকটা বিড়বিড় করে অসিত বলল, আমার কোনো দোষ নেই রানী, তুমি আমাকে ভুল বোঝো না। মরণ! মেয়েটা ধমকে উঠল। নালা নর্দমায় শুয়েও রাজারানীর স্বপ্ন। অসিত আবার বলে উঠল, অসম্ভব, ছি, এ কাজ কি আমার পক্ষে না। না। মেয়েটা উঠল, কি ভেবে একটা 2 আনি ফেরত রেখে গেল অসিতের বুক পকেটে। তারপর চলে যেতে যেতে শুনল, আমি এদের মতো ধনী নই, তা বলি কি আমার। আবার একা দুমড়ে শুয়ে রইল অসিত। আরও কি যেন বলতে লাগলো বিড়বিড় করে। জ্ঞান নেই,
সে কথা বলছে না, যেন তার বুকের মধ্যে থেকে অন্য কেউ কথা বলছে। আর কিছুক্ষণ পর মাঠের মধ্যে দিয়ে একটা জিপ গাড়ি আসতে লাগলো। পুলিশের গাড়ি সার্চ লাইট ফেলে দেখছে মাঠের মধ্যে সন্দেহজনক কিছু আছে কিনা। আলোয় ধুয়ে গেল মাঠটা। ঘুরতে ঘুরতে আলোটা অসিতের শরীরের ওপর এসে থেমে গেল। আলোটা স্থির রেখে শব্দ করতে করতে গাড়িটা সোজা এগিয়ে আসতে লাগলো সেদিকে। থামলো হাত 10 দূরে। জনাচারেক লোক লাফিয়ে নেমে ছুটে এলো সেদিকে। কাছে এসে দাঁড়ালো। একজন বলে উঠল, আগে ভালো করে দেখে নিন, ছুঁয়ে টুঁয়ে ফেলবেন না। একজন খাঁকি পোশাক পরা, ঘাড় ছাঁটা, খোঁচা খোঁচা চুল খুব কাছে এসে টর্চ ফেলে দেখলো ভালো করে। পায়ের খোঁচা দিয়ে দেহটা একবার উল্টে দেখল, কোথাও কিছু নেই। একজন খস করে শব্দ করে বিড়িও ধরিয়ে বলল, বিষ টিস খাওয়াবার ব্যাপার না তো। খাঁকি পোশাক হাঁটু মুড়ে বসে অসিতের নাকের কাছে হাত রাখল। ভয়ানক গরম আর দ্রুত নিঃশ্বাস বইছে। হঠাৎ অসিত আবার বলে উঠল, আমি কেন এলাম এখানে? আমার আসা উচিত হয়নি। এদের মধ্যে আমাকে আমি খাঁকি পোশাক বলল, ভয়ানক জ্বর হয়েছে দেখছি, এ ভুল বকছে। আমার নাম অসিত মজুমদার, আমার চাকরি নেই, টাকার অভাবে আমি, কিন্তু এরকম কাজ আমাকে। ও মশাই, এ তো জীবনই শোনাচ্ছে। হাতের বিড়িটা আরেকজন অন্ধকারে ছুঁড়ে দিয়ে বলল, চলুন ছেড়ে দিন, এসব হাসপাতালের কেস, আমাদের এখনও সাউথের দিকটা দেখতে বাকি আছে। আওয়াজ করে জিপটা চলে গেল। আমি না খেয়ে মরতে পারি, কিন্তু আমি ভদ্রলোক। অসিতের জ্ঞান হলো খুব ভোরবেলা। চোখ মেলে চারিদিক দেখে তাড়াতাড়ি উঠে বসল। এখন সে হাঁটতে পারছে, কিন্তু জ্বর একটুও ছাড়েনি। চোখ মুখ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। সমস্ত শরীরে ভয়ানক উষ্ণ রক্তস্রোত। পকেটে হাত দিয়ে একবার পয়সাগুলোর উদ্দেশ্য পেল না। বিরক্ত লাগলো। তাড়াতাড়ি কোমরে হাত দিল। না, ঠিক আছে। হঠাৎ মনে পড়ল কালকের সন্ধেবেলাটা স্বপ্ন নয়। হাঁটতে হাঁটতে হাজরা রোডের মোড়ে এসে দাঁড়ালো অসিত। ভোর থেকে সকাল হচ্ছে। একটা পানওয়ালা ঘড়িতে চাবি দিচ্ছে, 6টা বাজে। খুব অস্বস্তি লাগলো অসিতের। মনে হচ্ছে আশপাশের সমস্ত লোক যেন তাকে দেখছে। নিজেকে এত রুগ্ন, এমন পরাজিত তার কোনো দিন মনে হয়নি। একটু পরে বেঁটে ছাতা হাতে নিয়ে খুব মন্থর পায়ে একটা মেয়ে এগিয়ে আসতে লাগলো সেদিকে। বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। সুন্দরী, 22-23, সকালের মেয়ে, স্কুলের টিচার। তবে চেহারা দেখলে অনুমান করা খুব শক্ত নয় যে বড়লোকের মেয়ে। পড়াশুনো শেষ করে বিয়ে হওয়ার আগের সময়টুকু শখ করে স্কুলে পড়ায়। মেয়েটার সমস্ত মুখের মধ্যে দুটো সব থেকে সুন্দর হঠাৎ দেখলে কাজল দিয়ে আঁকা মনে হয়। অসিত কাছে এগিয়ে এসে বলল, রানী, আপনাকে একটা কথা বলতে এলাম। রানী চমকে ফিরে তাকালো। ভুরু দুটো বিস্ময়ে বক্র করে বলল, এ কি? কী চেহারা হয়েছে আপনার? ব্যাপার কি? না, এসব কিছু না, একটা কথা বলতে এলাম। জামা কাপড়ের কি অবস্থা? রাত্রে কি হয়েছিল? কাল অত তাড়াতাড়ি আপনি চলে গেলেন কেন না বলে? আমি শঙ্করকে বললাম, তোমার মাস্টার মশাই কোথাও, ও কিছুই জানে না। ওসব কথা থাক, অন্য সময়। এখন আমি যা বলবো তাই শুনে আপনি চিৎকার করে উঠবেন না, বা দয়া করে বিসদৃশ কিছু একটা করবেন না। পরে আপনি পুলিশে খবর দিতে পারেন। আমি এইটা, অসিত জামার নিচ থেকে বার করল, এই সোনার হারটা কাল আপনাদের বাড়ি থেকে চুরি করেছে। রানী একটু ফ্যাকাশে ধরনের হাসল। কি খোঁজায় খুঁজেছি কাল রাত্রে, বাড়ির আমি কাউকে বলিনি। আপনি এমন ঠাট্টা করতেও পারেন? না না, ঠাট্টা নয়। অসিত রানীর চোখ থেকে একবারও চোখ সরালো না। এর জন্য অনেকটা আপনিই দায়ী। আপনার জন্মদিনের উৎসবে আপনি আমাকে নেমন্তন্ন করেছিলেন কেন? আমি আপনার ছোট ভাইয়ের মাস্টার, তাকে নেমন্তন্ন করা চলে না। ছি, আপনি এসব কী বলছেন? আপনার চোখ মুখ ভীষণ লাল দেখাচ্ছে। আপনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন। এখন বাড়ি যান। না, আপনি শুনুন, আপনার জন্মদিনের পার্টিতে নানা উপহার এনেছে সকলে। এনেছে আপনার দাদার বন্ধু 2-3টে হবু ICS হবু ডাক্তার। আমি কি উপহার দেব? মাসের 27 তারিখ। মনে মনে ভাবলাম আপনাকে একদিন
ব্রাউনিংয়ের কবিতা বুঝিয়েছিলাম, গ্যাটের জীবনী শুনিয়েছিলাম একদিন। তাকে কি উপহার বলা যায় না? না, যায় না। ঘরের সকলে হাসছে, গল্প করছে, আমি এক কোণে চুপ করে বসে আছি। আমি এদের মধ্যে কেউ নই, আমি শুধুমাত্রই শঙ্করের মাস্টার। হঠাৎ আমি জানি না কিসের ওপর বা কার ওপর যেন আমি একটা ভয়ঙ্কর রেগে গেলাম। হাতটা আপনার গলা থেকে খুলে আমার জুতোর তলায় চাপা পড়ে যায়। অত্যন্ত ভারী হার। কাল গলায় পড়েছিলেন, অস্বস্তিতে নাড়াচাড়া করছিলেন দু একবার। একবার নিচু হয়ে চায়ে চিনি মেশাতে গিয়ে খুলে পড়ে যায়। জুতোর তলায় চেপে আমি ভাবলাম আমি যে কিছু উপহার আনিনি। সেই অপমানের একমাত্র প্রতিকার হচ্ছে এই হারটা চুরি করা। আপনাদের প্রচুর আছে, একটা হারের জন্য আপনাদের গায়ে সামান্য আঁচড়ও লাগবে না। অথচ আমার মেসের 3 মাসের চার্জ মেটানো বাকি, ইউনিভার্সিটিতে মাইনে দেয়া বাকি, পরীক্ষার ফি দেব। আপনার মামাতো ভাই যখন মুভি ক্যামেরায় তোলা ছবি দেখাবার জন্য সকলকে পাশের ঘরে ডাকলো, তখনই আমি হাতটা পকেটে তুলে নিলাম। অসিত চুপ করল। কিছুক্ষণ দুজনেই স্তব্ধ। মিহি ফোঁটায় বৃষ্টি পড়ছে। অসিতের তপ্ত শরীরে ভয়ঙ্কর অস্বস্তি লাগছে। একটু সরে এসে দুজনে বাসস্ট্যান্ডের শেডে এসে দাঁড়ালো। অসিত হাতটা রানীর হ্যান্ডব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। রানী এতক্ষণ বাদে বলল, আপনি এত ভেবে ওটা নিয়েছিলেন, তাহলে আবার ফেরত দিলেন কেন? সেইখানেই আমার হেরে যাওয়া। আমার যুক্তি ঠিক ছিল, মনের মধ্যে কোনো অন্যায় বোধও ছিল না, নিজেকে চোর কিংবা অপরাধীও মনে হয়নি। তবু হঠাৎ কাল অত্যন্ত অসুস্থ হয়ে পড়লাম। আজ সকালে হঠাৎ এখানে চলে এসেছি। দয়া করে এখন আমার উপর আর করুণা দেখাবার চেষ্টা করবেন না। আপনি একথা সকলকে জানিয়ে দিতে পারেন, পুলিশেও খবর দিতে পারেন। আপনাকে আমি একটা কথা বলতে চাই, রানী বলল। যদি না এখন আর কিছু বলবেন না আমাকে। আপনার বাস আসছে, স্কুলে দেরি হয়ে যাবে, আপনি যান। হোক দেরি, তবু শুনুন। অসিত ততক্ষণে পেছন ফিরে হাঁটতে শুরু করেছে। যত দূর পর্যন্ত রানী তাকে দেখতে পাবে ততক্ষণ সে একবারও পেছন ফিরল না। তারপর বাঁদিকে মোড়টা ঘুরে গেল। তার মনে পড়ল কাল রাতে সে কীরকম পড়ে গিয়েছিল ময়দানের মধ্যে। ভিজে ঘাস, শিরশিরে বাতাস, মাথার ওপর চকচকে নীল আকাশ। হঠাৎ অসিত অনুভব করল তার গাটা কেমন ভিজে ভিজে, কুলকুল করে ঘাম বয়ে যাচ্ছে সারা দেহে। জ্বরটা তার ছেড়ে যাচ্ছে। আসলে এই গল্পেতে অসিত যতক্ষণ তার অপরাধ বোধটা তার ভেতরে কাজ করেছে, ততক্ষণ তার সেই অস্বস্তি জ্বর ভাবটা থেকেই গেছিল। আসলে সে তো এই অপরাধটা করতে চায়নি, পরিস্থিতির চাপে পড়ে হঠাৎ হয়তো সে করে ফেলেছিল। আর সেই তখন থেকেই তার শারীরিক অসুস্থতা। কিন্তু যে মুহূর্তে সেটার থেকে সে মুক্তি পেয়ে গেল, তখনই তার শরীরের অসুস্থতাটাও আস্তে আস্তে সেরে গেল। তাই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।